চমৎকার শক্তিশালী হাতির থাপ্পড় খেয়ে ভরকে গেলতে কিছুক্ষণের জন্য শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হলো। চোখ বড়সড় হয়ে এলো, কানের পর্দা ফেটে গেল মনে হচ্ছে। একেই বুঝি বলে মারবো এখানেই লাশ পড়বে শ্মশানে। শ্মশানে না গেলেও হাসপাতালেতে নির্ঘাত যাবে। গালে হাত দিয়ে দৌড় লাগালো। পেছনে জাঙ্কুকের রাগের কণ্ঠেও থামলো না, বরং হাসপাতালের পেছনে লুকালো। গালটা চিনচিন করছে, হাঁটু ভাঁজ করে নিচে বসলো। ব্যথাটা কমলে বাড়ি যাবে। আজ বাড়িতে ঢুকলে আর বেরোবে না। যদি আবার মারে তখন রিস্ক নেওয়া যাবে না। জাঙ্কুক শুধু শুধু মারলো তেকে। দোষিত লিসা। ওই না প্রেমপত্র প্রদান করতে বললো। তে কত শত করে বললো, না না পারবো না, আমাকে বকবে। অথচ লিসা তাদের কাছে পেয়ারা দিয়ে থেকে রাজি করিয়ে ফেললো। এখন দোষ কি তের? নিশ্চয়ই দোষ লিসার। ও না বললে কি তে করতো? কখনোই না। এই যে হাসপাতাল থেকে যাবার পথে জাঙ্কুক তাদের বাড়িতে বিচার দিয়ে যাবে। তারপর মা তেকে ভীষণ বকবে। বকতে বকতে তেকে শেষ করে ফেলবে। এর মাঝে তে আরেকটা কাণ্ড বাঁধিয়েছে। মা পিঠে প্যাক করে দিয়েছিল জাঙ্কুককে পৌঁছে দিতে, অথচ মাঝপথে সুফিরা সব খেয়ে ফেলল। রাত হতে শুরু করেছে। বিছানা থেকে তে টিনের জানালা দিয়ে বাইরে তাকিয়ে, ওই তো জাঙ্কুক আসছে, হাতে সুটকেস। ডাক্তার সাহেব তাহলে বিচার দিবেই। ভয়েতে দৌড়ে বাথরুমে ঢুকলুম। বাথরুম থেকে স্পষ্ট জাঙ্কুকের আওয়াজ পাচ্ছি, চাচা বাড়ি আছেন? তে চোখ পিটপিট করছে, শরীর রীতিমতো কাঁপছে, কান চেপে দাঁড়িয়ে। পরপর মায়ের চেঁচামেচি শুরু। তে, ওই তে, কই তুই? বাথরুম থেকে বেরোলো না, বরং সেখান থেকে পালালো। আজ তাকে মারবে, পিঠে ঠাস ঠাস দেবে। এভাবে কানের ব্যথায় মনে হচ্ছে জ্বর চলে আসবে। এখন যদি মারে তাহলে তো তে বাঁচতে বাঁচতে মরে যাবে। এর থেকে ভালো লুকিয়ে থাকবে। সকালে সব ভুলে যাবে মা। তে তার খালার বাসায় চলে এলো। আজ খালার বাসায় থাকবে। তেকে দেখে তার খালা মাথায় হাত চাপলেন। ভেতরে নিতে নিতে থেকে কিছুক্ষণ আদরে গলায় বকলেন, বড় কবে হবি? তোর বয়সী মেয়েরা বিয়ে করে বাচ্চা সামলাচ্ছে, আর তুই এখনো গাধা রয়ে গেলি। তুই হাসতে হাসতে কুটি কুটি, আই ক্যান সলভ ম্যাথ খালামণি। তের কান টেনে আয়ু বললেন, শুধু ম্যাথ সলভ করলে হবে বুঝি? সমাজে আরো নিয়ম কানুন রয়েছে, সেগুলোও শিখতে হবে। তা আজ কি হয়েছে? কে বোকা বানালো তোকে? তে খুলে বলল। আয়ু নিঃশ্বাস ছাড়লেন, মনে মনে সৃষ্টিকর্তার কাছে নালিশ করলেন। স্বভাবে এতটা বোকা থেকে তিনি না বানালেও পারতেন। মেয়েটাকে নিয়ে সে বেশ চিন্তায় থাকেন। ঘুমানোর সময় আয়ুর সাথে ঘুমালো তে। খালামণির হাতের ছোঁয়ায় আরামসে ঘুমিয়ে পড়ল। মাঝরাতে হারিকেন হাতে বাবা মা এসেছে। চিন্তিত তারা থেকে না পেয়ে এক প্রকার খুঁজতে খুঁজতে হয়রান। তে তার খালামণির পেছনে লুকালো। স্পষ্ট দেখতে পেল বাবার পেছনে জাঙ্কুক দাঁড়িয়ে। আরো ভয় পেল, বারবার বলতে লাগলো যাব না। এদিকে মা রেগে গেল, শক্ত গলায় বলল, এক্ষুনি চল। অগাত্য থেকে রওনা হতে হলো। গুটগুটে অন্ধকার চলার পথে হারিকেন হাতে আরেন থেকে নিজের সাথে নিচ্ছেন। আর চোখে তার বোকা মেয়ের মুখখানা দেখে বকলেন না, বরং জাঙ্কুককে ইঙ্গিত করে বললেন, বাবা বাড়ি যাও, সকালে হাসপাতালে যেতে হবে তো। জি। তে আর চোখে দেখলো জাঙ্কুক শক্ত চোখে তার দিকে তাকিয়ে। ভয়ে সামনে চলে গেল তে। লিসার দোষ ওরে ধরবে। তাকে শক্ত চোখ কেন দেখাচ্ছে? থাপ্পড় তো একটা মারলো, আরো মারবে নাকি? বাড়িতে ফিরে জিন চেঁচাতে শুরু করলেন, হাসপাতালে কেন পাঠিয়েছি তোকে? হ্যাঁ? তে ধীর কণ্ঠে জবাব দিল, পিঠে দিতে। তুই গিয়েছিলি? না, বান্ধবীরা খেয়ে ফেলেছে। সাহস পায় কিভাবে ওরা? তুই না দিলে কিভাবে পায় সাহস? সেটা কত করে আমাদের জন্য। তোর কি মায়া দয়া নাই একটু? ওই ওই বান্ধবীরা তোর কি লাগে? কেন দিয়েছিস ওদের? জবাব দেস না কেন? বান্ধবীরা কিছু লাগে না। তাহলে কেন দিয়েছিস? আরেকদিন যদি শুনি ওদের সাথে কথা বলছিস তাহলে তোর খবর আছে। আচ্ছা। তুই চুপচাপ ঘুমালো। পরের দিন আর ওইদিকে গেল না। লিসা বাড়ি আসলো, বারবার প্রশ্ন করলো, কি রে জবাব দিছিস জাঙ্কুক ভাই? তুই সোজা সাপটা জবাব। থাপ্পড় মারছে, মারে নালিশ দিছে। আহারে লাগছে গালে দেখি।
সেদিন ছিল বুধবার। জিন বিরিয়ানি পাঠিয়েছে টিফিন করে, ডেকে দিল হাসপাতালে পৌঁছাতে। বারবার বলে দিল, ভদ্রভাবে যাবি, দিয়ে আবার ভদ্রভাবে ফিরবি, কেমন? আচ্ছা। যেতে যেতে তে ভাবলো, এই জাংকুককে না চিনলে কতটা ভালো হতো। এত কষ্ট করতে হতো না, বকা খেতে হতো না, মায়ের খেতে হতো না। কেন যে আব্বুর বন্ধু এই জাংকুকের বাবা হতে গেল, আর কেনই বা তারা পাশাপাশি থাকতে গেল। সব সর্বনাশ এখন তের ওপর। জাংকুক একটা সর্বনাশ, তের জন্য সর্বনাশ। এই জাংকুক কবে যাবে দেশ ছেড়ে? কবে থেকে শুনছে চলে যাবে, এখনো যায় না কেন? জাংকুকের চেম্বারে বসেতে আধ ঘন্টা যাবৎ সে বসে। জাংকুক ব্যস্ত, কোনো বাচ্চাকে দেখছে হয়তো। বসতে বসতে ঝিমাতে শুরু করলো তে। দরজা খোলার শব্দে হকচকে উঠল। জাংকুক এসেছে, সাদা ইউনিফর্ম পরনে। হাত ঘড়ি খুলে ডেস্কে রেখে তের দিকে নজর দিল। মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল। সেদিকে খেয়াল নেই তের। দিব্যি দেখিয়ে দিল ডেস্কে রাখা টিফিন বক্স। মা পাঠিয়েছে, আমি যাই বলে দরজা টানলো, কিন্তু খুলছে না। জাংকুক চেয়ারে বসতে বসতে বলল, বস, খেয়ে নি, তারপর যাবি। তে মাথা দুলিয়ে বসলো, আবারও ঝিমাচ্ছে। মাথা এদিক সেদিক ঝুলছে। এই কাহিনী দেখতে অস্বস্তি লাগছে জাংকুকের। উঠে তের সামনে যেতেই তে উঠে গেল। জাংকুক ভাবলো, এতটা সাপ কেন এই মেয়েটার কান? তে তাড়াহুড়ায় প্রশ্ন করলো, হয়ে গিয়েছে, যাই তাহলে? জাংকুক দুই আঙ্গুলে আঁকড়ে ধরল তের ঠোঁট। কথা না বললে বেশ ভালো লাগে। কার্তিক মাসের শেষের দিক দিয়ে খেয়াল করছি তাকে বেরোতে দেওয়া হয় না। মা বাড়ির সকল কাজ শেখাচ্ছেন টুকটাক, বাবা বাজার করছেন, এই হাবিজাবি কিনছেন ঘরের, যেমন কেউ আসবেন। সেদিন দুপুরে তার ভাবি তাকে সাজাতে বসলো, শাড়ি পরালো। খালামণি এসে নিজের চেন পরিয়ে দিল। দু হাতের চুড়ির ঝুনঝুন শব্দ। ভাবি নিয়ে গেল তাকে বৈঠকখানায়। জাংকুক, তার বাবা মা, আত্মীয় স্বজন সকলে উপস্থিত। খটকা লাগলো তের। বেশ কয়েকবার প্রশ্ন করলো, কিন্তু কেউ জবাব দিচ্ছে না। ওখান থেকে চলে আসার সময় জাংকুকও আসলো। তের রুমে ঢুকে বিছানায় বসলো। অগোছালো হয়ে আছে, বিছানার চাদর কুঁচকে চারপাশে, যেমন হাডুডু খেলেছে কেউ। হাত বাড়িয়ে জাংকুকের হাতটা শক্ত করে ধরলো। রুমের এই অবস্থা কে করেছে? আমি। কেন? প্রশ্নের ঠিক কি জবাব দেবে বুঝতে পারছে না তে। মায়াবী নয়নে তাকিয়ে রইল জাংকুকের দিক। হৃদয় কম্পনে ঢেউয়ে অপ্রকাশিত অনুভূতি বিচরণ করছে জাংকুকের মনে। হয়ে যাক না একটু স্পর্শ, মন ভরে ছুঁয়ে নিক একটু। হাজার মনকে শক্ত করেও ছুঁয়ে দিতে অক্ষম জাংকুক, বরং শক্ত গলায় কথা শোনালো। এতটা অপরিষ্কার একটা মেয়ে কিভাবে হয়? এর জবাব নেই, মাথা নিচু হয়ে আছে। জাংকুক আঙুলের সাহায্যে তের থুতনি তুলল। আদরে আদরে চুমু খেল কপালে। হঠাৎই নামজনের শব্দ। দ্রুত জাংকুক বেরিয়ে গেল। মেহমান চলে গিয়েছে। সম্পূর্ণ বাড়ি খালি হতেই স্পষ্ট জানালো তাকে দেখতে এসেছিল জাংকুকের পরিবার। জাংকুক দেশ ছাড়ার পূর্বে বিয়ে করে যাবে। বেশি দিন নিয়ে জাংকুকের ফ্লাইটে। তে মাথায় হাত দিয়ে বসে পড়ল। ঠোঁট জোড়া উল্টিয়ে উচ্চারণ করল, সর্বনাশ। এপ্রিলের 23 তারিখ, রাত 12টা। সাথে পরিবার আর হাতে লাগেজ। সামনে প্রাইভেট কার থামানো। দেশ ছাড়ার সময় হয়েছে জাংকুকের। যাবার পূর্বে থেকে দেখবে, অথচ মেয়েটা কই? বাড়ি থেকে আসতে এতক্ষণ লাগে। তের বাবাকে কল করেছিল, বলেছে বেরিয়েছে, চলে আসবে। শেষ সময় পর্যন্ত অপেক্ষা করছে জাংকুক। ঘড়ির কাঁটা তখন টিক টিক করছে। রওনা না দিলে প্লেন মিস। শেষ মিস থেকে না দেখিয়ে যেতে হবে। গাড়িতে উঠেও পেছনে আশেপাশে তাকাচ্ছে জাংকুক, কিন্তু তে নেই। ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে, চলছে গাড়ি। পেছনে পরিবারের দিকে শেষবারের মতো তাকালো। ওই তো পেছনে তে দৌড়ে আসছে, হাতে বক্স। জাংকুক তৎক্ষণাৎ গাড়ি থামাতে বলল। থেমেছে গাড়ি। তে গাড়ির সামনে এসে তীব্রভাবে শ্বাস নিচ্ছে আর ফেলছে। কিছুক্ষণ পর হাতের বক্স এগিয়ে দিয়ে বলল, মা দিয়েছে।
জাঙ্কুক গাড়ি থেকে বেরোলো। কিছুটা সামনে পরিবার দাঁড়িয়ে, না হলে যাবার পূর্বে টিকে একটু জড়িয়ে ধরতো। ধরার ইচ্ছেটা গোপন করে বক্সটা নিল। আদরের চোখে তাকিয়ে বলল, সাবধানে থাকবি কেমন? আচ্ছা, আপনিও ডাক্তার সাহেব। মুহূর্তে জাঙ্কুক সমস্ত শক্তি দিয়ে বাহুতে জড়িয়ে নিল তেকে। দু হাতে আগলে ধরলো নিজের মাঝে। বুকের কষ্টের তীব্রতা কমিয়ে এলো। নরম গলায় থমকালো, বাড়িতে কল দিলে তখন থাকবি, না পেলে মেরে তক্তা বানিয়ে ফেলবো। আচ্ছা। জাঙ্কুক কিছুটা সরে চট করে চুমু খেয়ে নিল তের গালে। থমকে যাওয়া তেকে রেখে গাড়িতে উঠে পড়ল। আর চোখে আরো কয়েকবার দেখে নিল তেকে। গাড়ি চলছে। জাঙ্কুকের বুক ভারী হয়ে আসছে নিমেষেই। প্লেনে বসেও জাঙ্কুক ফোনের স্ক্রিনের দিক তাকিয়ে। ওয়ালপেপারে তাদের বিয়ের ছবি, বুকাতে লাল টকটকে বেনারসির দিক তাকিয়ে। আর জাঙ্কুক তের দিকে। আনমনে হেসে ফেলল। কে জানতো তার মতো যদি ছেলে এই বোকা মেয়েকে ভালোবাসবে, তাও এমন পাগলের মতো। এখনো তার চোখে স্পষ্ট তের বোকা বোকা হাসি, বোকা শোকা কথা, তার থেকে পালিয়ে বেড়ানো। আর তার ডাকা ডাক্তার বাবু। অবশ্য লুকিয়ে ডাকা সর্বনাশ নামটাও জাঙ্কুকের জানা। মেয়েটাকে যে সে সম্পূর্ণ জানে, জানবে না কেন? একে কাছে রাখার জন্য, জানার জন্য কত মাইল না দিতে হয়েছে তেকে। না দিই বা কি, কথা শুনতে চায় না একদম। এখন একটা বছর গেলেই হয়। এই মুরগি দিয়ে ভাত খাচ্ছে। এদিকে মা বারবার দেখাচ্ছে কিভাবে ভাত বাড়তে হয়, কিভাবে গুছাতে হয়। শুন, এই যে এভাবে পাতে ভাত নিবি, ধীরে সুস্থে, তারপর। মাঝপথে থেমে চোখ রাঙালো। এই মেয়ে কি কই তোরে? খাইতেছি মা। রাত আজ বাদে কাল ঘর করতে হইব, শিখতে হইব ঘরের কাজ, না হলে লাঠি মাইরা পাঠাইব ফেরত। ভাগ্যের কি খেলা, পাইছস না পাওয়া জিনিস। না হলে যেখানে ভাবছি কে নিব তোরে, সেখানে রাজপুত্রের মতো ছেলে। খেয়ে যাচ্ছে। তার মা আবারও ঘ্যান ঘ্যান শুরু করেছে। সেদিকে ধ্যান নেই তের। সামনে চিংড়ি মাছের ভর্তা, তের পছন্দের, আগে খাবে পরে সব। দুপুরে লিসা জ্যানি রাস্তায় ধরল তেকে। মাথা থেকে পা পর্যন্ত চোখ বুলিয়ে বলল, কি খাস তুই কত বই? জ্যানি ভ্যাঙ্গালো বলল, দেখ জাদুবিদ্যা জানি, যারে পাই নিজের সাথে বাঁধে। লিসা জ্যানিকে থামতে ইশারা করলো। চিঠি দিলাম আমি, বিয়ে করলো তোরে, এটা কোনো কথা? এর জবাব, না। এই জবাব দিবি না, মাথা গরম করে দেশ বেটা। তুই যদি এমন হ্যান্ডসাম ডাক্তার জামাই পাস, তো আমি কি করেছিলাম বুঝা আমারে। দাঁড়িয়ে যেমন শুনছি, বাজার করে আরে ফেরার সময় থেকে সাথে নিয়ে বাড়ি চললুম। কাল জাঙ্কুক আসবে, বাড়িতে বাজার তুলে ফেললো নগদে। কাল আবার একটু বিজি থাকবে, বাজার করার সময় কই। জামাই তো খাওয়াতেই হবে, দুটো না একটা মাত্র মেয়ের জামাই, আদরে কমতি রাখবে না। এর মুখের দিকে তাকিয়ে আরেম বোঝাচ্ছেন, তুমি আর এমনি বেরোতে পারবে না আম্মু, মানুষ খারাপ কইব। আচ্ছা আচ্ছা কইলে তো হইব না, মানতেও হইব। আচ্ছা আমার লক্ষ্মী মা। নামজুর হাসতে হাসতে মেয়েকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলল। যাবার পথে বেশ কয়েকজনকে উঁচু গলায় বলল, কাল আমার জামাই আসতেছে বাহির থেকে। রাতে আয়ু এসেছে, তের সাথে ঘুমাবে। এই নাদান মেয়েকে অনেক কিছু বোঝানোর বাকি, শেখানোর বাকি। বিয়ে হয়েছে অথচ তার কিছুই মাথায় নিচ্ছে না। আজ বাদে কাল জাঙ্কুক চলে আসবে, তখনই উঠিয়ে নেবে তেকে। এখনো যদি এই মেয়ে না শেখে তো কবে শিখবে? সময় নেই। তে আয়ুর পাশে ঘুমাতেই আয়ু কথা তুললেন, তে এই তে, তোর জাঙ্কুককে কেমন লাগে? তে আবছা অন্ধকারে আয়ুর মুখের দিকে তাকালো। কেমন? বোকার বাচ্চা, কেমন লাগে বলতে সুন্দর বা কিভাবে দেখো সরে, কেমন অনুভূতি হয়? ভয়াবহ অনুভূতি, আমারে মারে। অসহায় নিঃশ্বাস ফেললো আয়ু। মারবে না তো চুমু দেবে? দিয়েছে তো, গালে কপালে। আয়ু ছটপট তের মুখ চেপে ধরলো। গাধা, শুন তুই, এই যে গ্রামের মেয়েরা যে এত এত প্রেম পত্র দেয় জাঙ্কুককে, তোর সেটা নিয়ে কি মনে হয়? অনেক সুন্দর, চিঠিগুলো রঙিন কাগজে লিখে খালামুনি,
ওই যে 2 টাকার কাগজগুলো আছে না, ওইগুলো। কি সুন্দর গোলাপ ফুলও লাগাই উপরে, অথচ ডাক্তার ফালাইয়া দেয়। কিন্তু আমি নিয়ে নিছি, অনেকগুলো গোলাপ হয়েছিল একত্রে। আয়ু বেশ বিরক্ত হলো, বিরক্ত সুরে বলল, তরে কি ও শুধু শুধু মারে? যা ঘুমা। আয়ু ওপর পাশ ফিরে ঘুমানোর প্রস্তুতি নিল। তরে ওই ডাক্তারই পারবে সামলাতে, আমাদের দ্বারা অসম্ভব। তে আর চোখে প্রশ্ন করল, ডাক্তারের কথা কইতাছো কেন? কি হয়েছে খালামণি? জাঙ্কুক আসবে পরশু। সর্বনাশ! হ্যাঁ, তোর জন্য। না শুধরালে মায়ের খেতে খেতে শুধরাবি। এত বড় সর্বনাশ হতে চলেছে তোর, এত বড় সর্বনাশ। এখন কি হবে? হায় হতাশ করতে করতে প্রায় অজ্ঞানতে সর্বনাশ উচ্চারণ করে যাচ্ছে একটু পর পর। গোসল খেতে বসতে ঘুমাতে গিয়েও সর্বনাশ উচ্চারণ করা থামেনি, বরং বেড়েই যাচ্ছে উচ্চারণের গতি। মা এবার ভীষণ রাগলেন, দুপুর দিকে চুল টেনে দিলেন। হয়েছে কি? কি সব অলক্ষী শব্দ উচ্চারণ করে যাচ্ছিস? জুতো জোড়া দেখেছিস সামনে? তে মাথা তুলে ঢুক গেল, সেখান হতে মাথা নাড়ালো, মানে সে জুতো জোড়ো দেখেছে। মা যেতে তে এবার শব্দ ব্যতীত সর্বনাশ উচ্চারণ করছে, আনমনে বলে ফেলল, এই সর্বনাশ আবার আসছে, আমায় প্রতিদিন মারবে। এই কি সর্বনাশ হলো আমার! আয় হায়! জাঁকজমকপূর্ণ পরিস্থিতিতে আগমন হলো জাঙ্কুকের। মানুষজনের ভিড়ে তাকে খুঁজে পাওয়া মুশকিল। গ্রামের মানুষ বছর খানিক পর প্রিয় ডাক্তারকে দেখার জন্য অধৈর্য প্রায়। নানান প্রশ্নের সম্মুখীন করছে জাঙ্কুককে, অথচ জাঙ্কুক পরিবারের পাশে থেকে খুঁজে চলেছে। মেডিকেল রিসার্চ করা, দিনরাত পড়াশোনা, মাথা থেকে পা অবধি ডুবে থেকেও ভিডিও কল করেছে বাংলাদেশ টাইম মেনটেন করে, শুধু এই বুকাতের বুকাশুকা চেহারাটা দেখতে। অথচ প্রত্যেকবার শুনতে হয়েছে, বাবা মাত্রই বাইরে গেল তে। আরে এই তো এখানেই ছিল, কই যে গেল মাইয়াটা? ওই তো ওর খালাতো ভাইয়ের জন্মদিন, ওইখানেই আছে। লিসা আছে না, ওই নিয়ে গেল মাত্র। এইসব ফাজলামি শুনে জাঙ্কুক দেখতো। মেয়েটা এয়ারপোর্ট তো যায়নি, সাথে গ্রামের বর্ডারেও আসেনি রিসিভ করার জন্য। জাঙ্কুকের ইচ্ছে করছে কষিয়ে এক থাপ্পড় মারতে থেকে। ভালোবাসে বলে কি মাথায় চড়ে থাকবে? মাথা থেকে নামিয়ে আছড়াবে। আজ শুধু সামনে আসুক। তে ধান খেতে হাঁটাহাঁটি করছে, হাতে চাল ভাজা খাচ্ছে আর গুনগুন করছে। ক্ষেতের চাচা হঠাৎ বলল, এরে তে, ডাক্তার সাহেব তো আইয়া পড়ছে রে, যাস না যে? তে চুপ রইল, ভেবে জবাব দিল, জামু। জামু মানে? যারা কিছু লাগে না তারা ভিড় করে রাখছে গ্রাম, আর তুই তো ডাক্তারের একমাত্র বউ, তুই থাকবি না? কিন্তু ডাক্তারের মা তো যাইতে না বলে দিল। চাচা তের সামনাসামনি আসলো, তের ভোলা মুখমণ্ডল ধরে আদর করে দিল। তার কথায় কি আয় যায়? পোলার মনের অনুভূতির কোনো দাম দেয় না এই মহিলা, খালি খালি ঝামেলা করে। তুই তার কথায় নিজেরে ছোট মনে করবি না কেমন? ছোট কেন মনে করবো? আমি তো বড় চাচা। তুই শুন বোকা, তুই হইছস ডাক্তারের বউ, সারা জীবনের সঙ্গী। তুই যাবি সর্বপ্রথম, বুঝছস? সারা জীবনের সঙ্গী? দুইজন মরার আগ পর্যন্ত একসাথে থাকবি, ঝগড়া করবি না। জামাই যা কইব শুনবি, নইলে মানুষ তোর জামাই নিয়া যাইব। দিয়ে দেন চাচা। তে আলগোছে চলে যাচ্ছে, হাতের চাল ভাজা আবারও খেতে শুরু করলো। চাচা মাথায় হাত চেপে বিড়বিড় করছে। দুপুর দিকে তেদের বাড়ি আসে জাঙ্কুক, হাতে ছোট লাগেজ। বিদেশ থেকে এসেছে, শ্বশুর বাড়ির জন্য কিছু কেনাকাটা তো করতেই হয়, এবং সময় করে করেছে। তের 14 গোষ্ঠী জাঙ্কুকের সেবা যত্নে লেগে পড়ল। জাঙ্কুক অস্থির থেকে দেখার জন্য ভাবছে সর্বপ্রথম একটু আদর করবে, নাকি আগে থাপড়ে রাগ মেটাবে। রাগ আর বিচ্ছেদের অনুভূতিতে ঝুলে আছে জাঙ্কুক। ঘন্টা খানিক চলে যাচ্ছে, তের দেখা নেই। মেয়েটা কি বাহিরে গেল? বাড়িতে নেই, আর 2 দিন বাড়িতে নিয়ে সর্বপ্রথম ঠ্যাং ভাঙবে। বাইরে ঘোরাঘুরি শুধু। আরো কিছুক্ষণ অপেক্ষা করেও তেকে না দেখে দাঁড়ালো, প্রশ্ন ধরলো অধৈর্য কণ্ঠে, তুই কোথায়? আয়ুর জবাব, আর বলিও না বাবা, খেয়ে যে ঘুমিয়েছে, এত ডাকার পরও এর ওঠার নাম গন্ধ নেই। তুমি যাও পেছনের রুমে।
পারমিশন পেলে আর কি লাগে। জাঙ্কুক বড়সড় পা ফেলে অধৈর্য আচরণে চলে এলো রুমে। রুমে ঢুকে প্রথম দরজা লাগালো। বিছানাইতে উপর হয়ে ঘুমিয়ে, পরনের ফ্রক রানের ওপর উঠে আছে, মুখের ওপর অগোছালো চুলের মেলা। জাঙ্কুকের রাগ কিছুটা নিয়ন্ত্রণে এলো, শব্দ করে বসলো পাশে। ডান হাতের মুখের উপরে পড়া চুলগুলো সরিয়ে দিল। মুহূর্তে শীতল স্রোত বয়ে গেল জাঙ্কুকের মনে। হৃদয় কম্পন খেলায় মেতেছে। একটা বছর পর দেখছে এই মুখ। কতটা যন্ত্রণা হয়েছে তা শুধু জাঙ্কুক জানে। দু হাতে ঘুমন্ত থেকে উঠালো, নিজের বুকে আশ্রয় দিল, মিশিয়ে ধরল তের মাথা নিজের বুকে। শান্তিতে চোখ বুজে আসছে। মাথা নিচু করে অজস্র কিছু চুমু খেয়ে নিল মুখে। তাকিয়ে রইল তের দিক। একটু পরপর গালে হাত ছুঁয়ে দিচ্ছে, চুল গুছিয়ে দিচ্ছে। তের ঘুম ভেঙেছে বিকেলে। সদর দরজা থেকে শব্দ আসছে। উঠে সর্বপ্রথম সেখানে গেল। মা বাবা খালামণিরা লাগেজের জিনিসপত্র দেখছে। জামাই তাদের জন্য এনেছে। কতটা গর্বের ব্যাপার এটা আর নাই বলুক। গ্রামবাসীদের আফসোস আফসোস দৃষ্টি। তেকে দেখে আয়ু জাঙ্কুকের আনা রেডিমেড কামিজটা হাতে নিল। তেকে দিয়ে বলল, যা পরে আয়। এই কামিজ হাতে নিয়ে রুমে এলো। সময় নিয়ে পরে বেরোলো। হাতের ওড়না নিয়ে কনফিউশনে। আয়ু সুন্দরভাবে ওড়না পরিয়ে দিল। তের গালে চুমু খেয়ে প্রশংসা করলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কামিজ পরিহিততে পা বাড়ালো বাইরে যাবার জন্য। জিন ঝাড়ু হাতে দৌড়ে এলো। তে দ্রুত রুমে চলে গেল। প্রচন্ড ভয় পেয়েছে। বুকে কয়েক ফু দিল। মার আওয়াজ আসছে, ঘরের বাইরে পা রাখলে তোর একদিন কি আমার, মনে রাখিস। ভয়ে তে আর বেরোলো না, বরং জাঙ্কুকের আনা জিনিসপত্র দেখতে লাগলো। সন্ধ্যার দিক জাঙ্কুক এসেছে। তেকে নিয়ে একটু বাইরে যাবে, ঘুরবে দুজন। গাধাটাকে কিছু তো শেখাতে হবে, না হলে নির্ঘাত জাঙ্কুক রফা দফা হয়ে যাবে। বেশি দিন বাঁচবে না। জাঙ্কুককে দেখে তে ভয়ে আকুপাকু করছে। মা কামিজ পরিহিত থেকে ঠেলে ঠুলে পাঠালো জাঙ্কুকের সামনে। এদিকে তেকে কামিজে দেখে মনের বিষাক্ততা নিমিষে উবে গেল জাঙ্কুকের। উষ্ণতার ছোঁয়া বইতে লাগলো শরীরে। তে আর চোখে তাকাচ্ছে জাঙ্কুকের দিক। অন্যরকম লাগছে। বিদেশ থেকে আরো সুন্দর হয়ে এসেছে। লিসা তো ঠিকই বলেছে, তাকাচ্ছে কিভাবে। তে ভয় পেল, ধীরে গিয়ে পাশে বসলো। বারবার পড়তে নেওয়া ওড়না খুলে হাতে নিল। কেসে উঠলো আরে, দ্রুত পায়ে চলে যাচ্ছে। জাঙ্কুক অসহায় চোখে বসে। আলগুছে রুমের বাকিরাও চলে গেল। সকলে যেতেই জাঙ্কুক নিজেই পরিয়ে দিল ওড়না। তারপর হাত ধরে নিয়ে চলল। তে টুকুর টুকুর চোখে দেখলো, আর যা বলা হলো করলো। বাইকে উঠতে গিয়ে তে ভয় পাচ্ছে। বাইকে একদম উঠতে পারে না, যদি কিছু হয়ে যায় ভেবে। জাঙ্কুক হাত ধরে হেঁটে চলল। উপাস থেকে রিক্সা নেবে। হাঁটতে হাঁটতে ভাবলো বাইকটা বেচে দেবে। তারপর আরো কিছু টাকা মিলিয়ে একটা গাড়ি কিনবে প্রথম। তার তে বাইকে চড়তে পারে না, সমস্যা হবে। পরপর দুদিন ব্যস্ত রইল জাঙ্কুক। যেদিন থেকে তুলে নেবে সেদিনও ভীষণ ব্যস্ত। তারপরেও এক প্রকার হন্তদন্ত হয়ে আসলো তের বাসায়। পৌঁছালে সকলে বলল, এখন যেহেতু ব্যস্ত কয়েকদিন পর তুলিও, কাজের চাপ কমুক। জাঙ্কুকের একই জবাব, আজই তুলবে। জাঙ্কুকের সাথে জাঙ্কুকের মাও পেরে উঠল না। এদিকে তে কি কান্না। সে যাবে না যাবে না মানে যাবে না, বিড়বিড় করছে থেমে থেমে। সর্বনাশ সর্বনাশ, আমি সর্বনাশের সাথে যাব না। জাঙ্কুক অস্থির গলায় বাচ্চাদের মতো বোঝাচ্ছে, তে লক্ষ্মী আমার, প্রতিদিন নিয়ে আসবো বাড়িতে। তোর কি লাগবে সব দেবো আমি, যা লাগবে তুই যা চাইবি তাই দেবো। না, তে থামছে না, একই কথা যাবে না। আচ্ছা, আর কখনো মারবো না, বকবো না। চোখের জল মাঝপথে থেমে গেল তের। সত্যি? একদম সত্যি, মারবো না। তে কিছুক্ষণ পর চোখের পানি মুছলো, মায়ের দিক তাকিয়ে বলল, যাই। সকলকে পেছনে রেখে এগিয়ে চলল তে। কয়েকবার পায়ে শাড়ি পেঁচিয়ে পড়তে নিচ্ছিল। দু হাতে শাড়ি উঁচু করে ধরল। পেছনে জাঙ্কুক মাত্র স্বস্তির শ্বাস ফেলল। পরপর তের অবস্থা দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। দ্রুত পায়ে গিয়ে কুলে তুলে ফেললো তেকে। সকলের সামনে চুমু খেলো তের কপালে। আদুরে কণ্ঠে বলল, বুকা।
অথচ তীর ধীরে বলা, সর্বনাশ হতে চলেছে আমার। কিন্তু কেউ শুনতে পেল না।